জেনপাসিজি 2026-এর পরীক্ষা কবে হতে পারে এই নিয়ে তোমাদের সকলের মধ্যে এখন একটা ডাউট রয়েছে। তোমরা আমাদেরকে মেসেজ করে করে তোমার হাঁপিয়ে দিয়েছো যে এত মেসেজ এসছে যে পরীক্ষা কবে হতে পারে বা কবে ফর্ম ফিল আপ শুরু হতে পারে। তো সেই নিয়ে আমি কিছু বলবো। আর তোমাদের এখন একটা ডাউট যেটা আছে, অনেকে এইচএস পরীক্ষা জাস্ট দিলে তারপর নার্সিংটাকে নিজের ক্যারিয়ার হিসেবে বেছে নিতে চাইছো, তাদের মধ্যে একটা ডাউট রয়েছে যে আমরা এই কিছুদিনের মধ্যে কিভাবে পড়াশোনা করবো বা কিভাবে প্রিপারেশনটা নেবো, সেই বিষয়েও আমি আজকে তোমাদেরকে ভিডিওটাতে বলবো। সবচেয়ে প্রথমে আমি আগে নোটিফিকেশনটাতে আসি, যে নোটিফিকেশনটা খুব ভালো করে লক্ষ্য করবে। আগের বছর 2025 সালে 13ই জানুয়ারি একটা নোটিফিকেশন বেরিয়েছিল, আর এবছর 29শে জানুয়ারি একটা নোটিফিকেশন বেরিয়েছে। এই নোটিফিকেশনটা কোথা থেকে বেরিয়েছে? আইএনসির পক্ষ থেকে, অর্থাৎ ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলের পক্ষ থেকে বেরিয়েছে। দেখো, ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলে যত নোটিফিকেশন বেরোয় সেটা কোনো দিনই আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেট গভর্নমেন্ট বা WBNC অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল কোনো দিনই ফলো করেনি। যতই বলেছে যে এই ডেটের মধ্যে এক্সামকে কন্ডাক্ট করতে হবে, সেটা করেনি। এ দেখো, একটা আগের বছর 13ই জানুয়ারি নোটিফিকেশন বেরিয়েছিল যে 15ই জুনের মধ্যে তোমাকে এন্ট্রান্স এক্সাম কন্ডাক্ট করতে হবে আর অ্যাডমিশন প্রক্রিয়া শেষ করতে হবে 30শে সেপ্টেম্বরের মধ্যে। কিন্তু আদপে কি ঘটেছিল? আদপে ঘটেছিল 18ই অক্টোবর পরীক্ষা হয়েছিল, প্রায় ডিসেম্বর মাস পর্যন্ত কাউন্সিলিং ভর্তি প্রক্রিয়া চলেছিল, অর্থাৎ আইএনসির কোনো নোটিফিকেশনকে ফলো করা হয়নি। দেখো, এটা আগের বছর বলে শুধুমাত্র না, এটা কোনোবারেই ফলো করা হয়নি। এবছরও সেইভাবেই কিন্তু একই ডেটে দেখো 29শে জানুয়ারি দেওয়া হয়েছিল, বলা হয় যে 15ই জুনের মধ্যে এন্ট্রান্স এক্সাম কমপ্লিট করতে হবে, 30শে সেপ্টেম্বরের মধ্যে অ্যাডমিশন প্রক্রিয়াটাকে কমপ্লিট করতে হবে। অর্থাৎ আগের বছর যেমন বলা হয়েছিল এবছরও একটা তেমনই মানে জিনিসকে রিপিট করা হয়েছে, এই নোটিফিকেশনটাকে রিপাবলিশ করা হয়েছে বলতে পারা যায়। ও খুব ভালো করে বুঝো, এই জিনিসটা একটা ফর্মালিটি জাস্ট, আর কিছু নয়। 2026-27 সেশনের ফর্মালিটি হিসেবে বলা হয়েছে যে এইটার মধ্যে তোমাদেরকে মানে সব অ্যাডমিশন প্রক্রিয়াটাকে কমপ্লিট করতে হবে। এরপর খুব ভালো করে বুঝো, ম্যাক্সিমাম ক্ষেত্রে আগের বছর বা তার আগের বছর, এই দুটো বছর যদি বাদ দাও, অর্থাৎ 2024 সালের 25 সালটা যদি বাদ দাও, তার আগে পর্যন্ত এই 30শে সেপ্টেম্বরের মধ্যে কিন্তু অ্যাডমিশন প্রক্রিয়া কমপ্লিট হয়ে যেত। এবারে অ্যাডমিশন প্রক্রিয়া কমপ্লিট হওয়া মানে কি? নিশ্চয়ই তোমার সেপ্টেম্বর মাসের মধ্যে তোমার কাউন্সিলিং শুরু হয়ে যেত, অর্থাৎ সেপ্টেম্বর মাসে কাউন্সিলিং তোমাকে শুরু করে দিতে হবে, তবে পরে সেপ্টেম্বর মাসে কাউন্সিলিং প্রক্রিয়া শেষ হবে, অর্থাৎ অ্যাডমিশন প্রক্রিয়া শেষ হবে। ঠিক আছে, যদিও এটা সেপ্টেম্বর থেকে অক্টোবরে চলে গেছে, প্রচুর বার চলে গেছে, তার জন্য এইটাকে ম্যাটার করে না। আচ্ছা, সেপ্টেম্বরে যদি কাউন্সিলিং প্রক্রিয়া শেষ করতে হয়, তার মানে আমাদেরকে আগস্ট মাসে পরীক্ষা নিয়ে নিতে হবে, অর্থাৎ আগস্টে আমাদের পরীক্ষা হবে। ঠিক আছে, এই একটা প্রেডিকশন আমরা লাগাতে পারি, যেহেতু এখনো পর্যন্ত ফর্ম ফিল আপ আমাদের শুরু হয়নি। তুমি যদি বিগত দুটো বছরকে বাদ দিয়ে দাও, আমি আবারও বলছি, তার আগে পর্যন্ত কিন্তু তোমাদের যে জেনপাস ইউজি, WBJEE, ANM, GNM যতগুলো WBJEE বোর্ডের আন্ডারে পরীক্ষা হতো, তাদের ফর্ম ফিল আপের নোটিফিকেশন বেরিয়ে যেত ডিসেম্বর মাসে। ঠিক আছে, অর্থাৎ মানে 2025-এর ডিসেম্বর মাসে নোটিফিকেশন বেরিয়ে যেত, জানুয়ারি মাসে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে যেত। কিন্তু এখন মার্চ মাস ঢুকে গেছে, এখনো পর্যন্ত ফর্ম ফিল আপ শুরু হয়নি। এরপর এবছর তোমরা জানো যে চেয়ারম্যানের একটা পরিবর্তন হয়েছে, আগে যে চেয়ারম্যান ছিল সেই চেয়ারম্যান নেই, কিন্তু নতুন একজন চেয়ারম্যান এসেছে, তার জন্য তাকে সব কিছু সিস্টেমকে বুঝতে হচ্ছে, তার মতন তাকে একটা স্টেপ নিতে হবে। কিছুদিন আগেই জানানো হয়েছে যে কিছুদিন পরে আমরা সব কিছু পাবলিশ করবো, অর্থাৎ যে একাডেমিক ক্যালেন্ডারটা হয়ে থাকে এক্সামের, যে এন্ট্রান্স এক্সামের ক্যালেন্ডার, সেটাকে প্রকাশ পাবে কিছুদিনের মাথায়। হয়তো তোমরা ধরে রাখো মার্চ মাসে যেই ক্যালেন্ডারটা, সেই ক্যালেন্ডারটা প্রকাশ পাবে। এরপর আমাদের পরীক্ষা কবে হতে পারে সেই ভিত্তিতে আমি যদি বলি, তোমাদের দেখো হিসাব মতন এতদিন পর্যন্ত জুন মাসে জেনপাস ইউজি পরীক্ষা হয়ে এসেছে, কিন্তু এবছর হবে না, এবছর মিনিমাম জুলাই মাসে পরীক্ষা হবে। ঠিক আছে, জুলাইয়ের মিডিল করে পরীক্ষা হবে, বা সেটা কিন্তু আগস্ট মাসেও চলে যেতে পারে। পরীক্ষাটা কিন্তু আগস্ট মাসেও হতে পারে বা জুলাইয়ের মিডিল করে হবে। আগের বছর কখন হয়েছিল? 18ই অক্টোবর হয়েছিল, অনেক দেরিতে হয়েছিল পরীক্ষা। এবারে এটা ওবিসির কেসের জন্য হয়েছিল, এটাকে আমি বাদ দিয়ে দিলাম। কিন্তু এবছরও প্রায় ধরে রাখো জুলাই মাসে তোমাদের পরীক্ষা হবে, ANM, GNM প্রায় আগস্ট মাস চলে যাবে। এটা ছিল তোমাদের পরীক্ষার ডেট। এরপর আসি যে তোমরা ভাবছো যে কীভাবে প্রস্তুতি নেবে এই কটা দিনের মধ্যে, তার জন্য আমাদের কাছে কিন্তু কতকগুলো স্টেপ রয়েছে। সেই স্টেপগুলো 5টা স্টেপ রয়েছে, এই 5টা স্টেপকে আমরা ফলো করবো। 1, 2, 3, 4, 5টা স্টেপকে ফলো করবো। সবচেয়ে প্রথমে আমি আগে একটা জিনিস বলি, যে আমরা আগে কোশ্চেনের যে প্যাটার্নটা, সেই কোশ্চেনের প্যাটার্নটা বুঝি। কোশ্চেনের প্যাটার্নের মধ্যে ক্যাটাগরি 1, যেখানে একটাই সঠিক উত্তর হবে, যদি ঠিক করো 1 পাবে, ভুল করলে -0.25 তোমার মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, সেইখানে ফিজিক্সে ক্যাটাগরি 1-এর 15টা কোশ্চেন আছে, কেমিস্ট্রিতেও 15টা আছে, বায়োলজিতেও 15টা আছে, ইংলিশে 20টা আছে, লজিক্যাল রিজনিংয়ে 20টা আছে। আর ক্যাটাগরি 2 হচ্ছে এমন একটা কোশ্চেন যেখানে একটা বা তারও বেশি সঠিক উত্তর হতে পারে, এই জন্য এক একটা কোশ্চেনের মার্কস হচ্ছে 2 করে থাকে। এখানে কিন্তু কোনো প্রকার কোনো নেগেটিভ মার্কিং থাকে না। এখানে তোমাদের ফিজিক্স, কেমিস্ট্রি আর বায়োলজিতে 5টা করে কোশ্চেন থাকে, অর্থাৎ টোটাল 10, 10, 10 মার্কস করে থাকে। টোটাল যদি তুমি দেখো, ফিজিক্স, কেমিস্ট্রি আর বায়োলজিতে 25 মার্কস থাকে, 75 মার্কস, 25 3 75, আর ইংলিশ আর লজিক্যাল রিজনিংয়ে 20 করে 40 থাকে। টোটাল 115 মার্কসের পরীক্ষা হয়, আর 100টা কোশ্চেনের পরীক্ষা হয়। সেই 100টা কোশ্চেন করতে তোমাদেরকে সময় কত দেওয়া হয়? 90 মিনিট সময় দেওয়া হয়, অর্থাৎ একটা কোশ্চেন করতে 1 মিনিটও তোমাদেরকে সময় দেওয়া হয় না। এই জন্য আমাদের জেনপাস ইউজির যে কাট অফ, সেই কাট অফ প্রচুর লো যায়। কাট অফ কত যায় সেই বিষয়ে একটু আমি বলে দিই, যে দেখো আগের বছর, আচ্ছা
আমি 2024 সালের একটা ডেটা নিয়েছি। কেন? কারণ 2025 সালে প্রচুর ব্লান্ডার হয়েছিল। 2025 সালের কোনো ডেটা কোনোভাবে এবছরের সঙ্গে মেলার সম্ভাবনা নেই। 2024 সালের ডেটার সঙ্গে তোমরা ধরে নিতে পারো যে মিলবে, বা এর থেকে তুমি যদি সেফ সাইডে থাকতে চাও আরও র্যাঙ্কগুলো 300-400 কমিয়ে দেবে, ঠিক আছে? তার বেশি হবে না, মানে এটা কাট অফ এত দূর পর্যন্ত র্যাঙ্ক যাবে। তুমি ধরো এটার থেকে 2500 করে নেবো, এটা 3000 করে নেবো, এটা 4000 করে নেবো, এরকম করবো। আর একটু র্যাঙ্কটা আমরা কমিয়ে দেবো, ঠিক আছে? এটা 6000 করে দিলাম, এটা 5800 করে দিলাম, এরকম জিনিসটা আমরা চলবো, আর একটু র্যাঙ্ক কমিয়ে দেবো, ঠিক আছে? এই র্যাঙ্কটা অ্যাচিভ করতে 2024 সালে কত কি মার্কস তুলতে হয়েছিল আমরা দেখবো। কারণ ধরা যাচ্ছে 2024 সালের মতনই ডেটাটা হবে, আগের বছরের সঙ্গে ডেটা মিলাতে যাও না, মিলবে না, ঠিক আছে? দেখো 2500 র্যাঙ্ক করতে 2024 সালে 2900 র্যাঙ্ক করতে লেগেছিল 50 মার্কসের মতন। জেনারেলদের বলছি, একজন তুমি যদি জেনারেল ক্যান্ডিডেট হয়ে থাকো 2900 র্যাঙ্কে আগের বছর পেয়েছিল, এটা তাহলে 50 মার্কস। আমি ধরে নিলাম সেফ সাইডের জন্য 55 মার্কস, ঠিক আছে? আমাদের মোদ্দা কথা, আমাদেরকে যদি মোটামুটি আমরা 55 তুলে নিতে পারি, যা হোক একটা কলেজে আমি চান্স পেয়ে যাবো, যা হোক একটা কলেজে। কিন্তু আমাদেরকে যা হোক একটা কলেজে চান্স পেলে চলবে না, আমাদেরকে একটা ভালো কলেজে চান্স পেতে হবে। ভালো কলেজে যদি চান্স পেতে হয় আমাদের লক্ষ্য কত রাখতে হবে? মিনিমাম 65 লক্ষ্য রাখতে হবে, মিনিমাম 65 আমাদেরকে টার্গেট রাখতে হবে। যদি তুমি আরও ভালো স্টুডেন্ট হও তোমাকে 70-এর মতন টার্গেট তোমাকে রাখতে হবে। এরপর এই 70 মার্কসটা তোলাটা কতটা কি টাফ বা কতটা কি ইজি, আমি ধরো 65-র মতন মার্কস তোলা কতটা কি টাফ বা কতটা কি ইজি একটু দেখাই। তোমরা ম্যাক্সিমাম যে স্টুডেন্ট রয়েছে সেই ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু বায়োলজিতে ভালো, কারণ তোমরা বায়োলজি নিয়ে পরে পড়াশোনা করেছো, তার জন্য এখানে নার্সিং ফিল্ডে আসছো, তোমাদের পিসিবি ছিল আর কি, অ্যাকচুয়ালি ম্যাক্সিমামরাই ওটার টার্গেটেই গিয়েছো আর কি। তো বায়োলজি যে 25 মার্কস থাকে, সেই 25-এর মধ্যে তুমি যতই খারাপ স্টুডেন্ট হও তুমি 20-র মতন তুলে নিতে পারবে, যদি জি জান লাগিয়ে পরে বায়োলজিটাকে করে নিতে পারো। কেমিস্ট্রিতে তোমাকে বেশি বলা হচ্ছে না, কেমিস্ট্রিতে যদি তুমি 10 তুলতে পারো ভীষণ বড় ব্যাপার করে দেবে তুমি, ঠিক আছে? ইংলিশে কিন্তু তোমাকে 10 তুলতে হবে, লজিক্যাল রিজনিং তোমাদেরকে এইখানে প্রায় 18 থেকে 20 মার্কস তুলতে হবে। এবারে এটা তুমি কিভাবে তুলতে পারবে? তোমরা যদি আমাদের কোর্স নিয়েছো, পার্থ স্যারের যদি ক্লাস করো, তুমি মিনিমাম 18 মার্কস আর ম্যাক্সিমাম ছেলে মেয়ে 20 মার্কস পেয়ে যায়, এটা তুমি পাবে। তুমি ইংলিশে কিভাবে 20-র মধ্যে 10 তোলা মানে ভীষণ বড় ব্যাপার, আমি প্রথমে বলে দিই। দেখতে অনেক সোজা লাগে, কিন্তু 20-র মধ্যে 10 তোলা, এইখানে 25-এর মধ্যে মানে কেমিস্ট্রিতে 10 তোলা ভীষণ বড় ব্যাপার। যদি কেউ সৌরভ স্যারের ক্লাসগুলোকে অ্যাটেন্ড করো, তাহলে এইখানে তুমি 10 কেন প্রায় 15 মার্কসের মতন তুলে নিতে পারবে যদি সৌরভ স্যারের তুমি ক্লাসগুলো অ্যাটেন্ড করো। 25-এ 15 মানে ভীষণ বড় ব্যাপার। তোমার যদি কেউ জেনপাস ইউজিতে কেমিস্ট্রিতে 10 পেয়ে যায়, তাহলে সে কনফার্ম একটা গভর্নমেন্ট কলেজ পেয়ে যাবে, এইটুকু ধরে রাখো। এই জিনিসটাই এতদিন ধরে চলে এসছে স্ট্যাটিস্টিক্স, তার জন্যই বলছি। এইখানে দেখো তুমি যদি হিসাব করো, তুমি দেখো এইখানে তোমার এইখান থেকে কত হচ্ছে 40 আর 58 এইখান থেকে হয়ে গেল, উইথাউট ফিজিক্সে 58 হয়ে গেল। তাহলে আমাকে যদি ফিজিক্সটাকে ধরতে হয়, ফিজিক্সে যদি আমি আর 7 তুলে নিতে পারি, আমার 65 মার্কস হয়ে গেল। এরপর তুমি যদি নিজেকে এই জায়গাটাতে আরও ইমপ্রুভ করতে পারো, উইথাউট ফিজিক্সে তুমি কিন্তু 60-এর প্লাস পেয়ে যাবে, কারণ 58 অলরেডি হয়ে গেছে। আর 2 মার্কস যদি তুমি তুলে নিতে পারো, এইখান থেকে যদি 2 মার্কস তুলে নিতে পারো, তাহলে তুমি 60 প্লাস পেয়ে গেলে। 60 প্লাস পেয়ে যাওয়া মানে ভীষণ ভালো জায়গায় চলে যাওয়া। কারণ আগের বছর দেখো তোমাদেরকে যদি দেখাই, 49-এই হয়ে গেল 2954 র্যাঙ্ক, 60-এ প্রায় 1000-এর মধ্যে র্যাঙ্ক থাকে, 60 প্লাসে ওই তুমি ধরে রাখো 400-500-র মতন র্যাঙ্ক থেকে থাকে, ঠিক আছে? তাহলে 60 মার্কস তোলাটা ভীষণ কোনো ব্যাপার নয়। তোমাকে শুধুমাত্র স্ট্র্যাটেজিটা লাগিয়ে পরে চলতে হবে যে আমাকে বায়োলজিতে 20 তুলতে হবে, ইংলিশে 10 যা হোক করে তুলতে হবে। লজিক্যাল রিজনিং পার্থ স্যারের ক্লাস যদি করো, ইংলিশে তোমাদেরকে সুকন্যা ম্যামের রানাসের যে ক্লাসগুলো করায় পেড ব্যাচের মধ্যে, ওটা করলে তুমি মিনিমাম 10 আরামসে পাবে, তুমি 10-এর থেকে বেশিও পাবে। এবছর তুমি দেখেছো আমাদের কাছ থেকে কত কত ভালো ভালো ছেলে বেরিয়েছে, 13 র্যাঙ্ক 18 র্যাঙ্ক, প্রচুর র্যাঙ্ক বেরিয়েছে। কেন বেরিয়েছে? কারণ তারা এই স্যার ম্যাডামদের ক্লাসগুলো ভালো করে করতো, তার জন্যই বেরিয়েছে, ঠিক আছে? তো এই জিনিসটাকে একটু ফলো করবে, যেগুলো পড়াচ্ছে সেগুলোকে পড়বে। যারা পেড ব্যাচে রয়েছে, আমি কালকে একটা ক্লাস নিয়েছিলাম তোমাদেরকে পেড ব্যাচের মধ্যে, বলেছিলাম যে কিভাবে ব্যাকলগকে কভার করবে। আজকে আবার বলে দিচ্ছি কিভাবে তোমরা ব্যাকলগকে কভার করবে। এরপর আমরা 5টা স্টেপকে ফলো করবো যাতে আমাদের প্রিপারেশনটা ভালো হয়। প্রথম স্টেপ কি হবে? আমি কিছুদিনের মধ্যে তোমাদেরকে এরকম 4টা ভিডিও দেবো বা 5টা ভিডিও তোমাদের জন্য যাবে। কি কি ভিডিও হবে? দেখো 2025 সালে তোমরা এই ভিডিওটা দেখবে, হেল্প পাবে। কারণ 2025 সাল পর্যন্ত আমার অ্যানালাইসিসটা করা আছে যে কেমিস্ট্রিতে 2017 সাল থেকে 2024 সাল পর্যন্ত কোন চ্যাপ্টার থেকে সবচেয়ে বেশি কোশ্চেন এসছে, তেমনি বায়োলজিতে, ফিজিক্সে, ইংলিশ, লজিক্যাল রিজনিংয়ে সব জায়গাতে কিন্তু আমি ভিডিওগুলোতে বানিয়ে রেখেছি যে কোন কোন চ্যাপ্টারগুলো বেশি ইম্পর্টেন্ট। মানে সব চ্যাপ্টার তোমাদেরকে পড়ার দরকার নেই, ফালতু পড়তে যেও না। তুমি যদি দেখো বায়োলজিতে হয় মানে এরকম প্রায় 5টা চ্যাপ্টার এমনি তুমি বাদ দিয়ে দিতে পারবে, কারণ ওই চ্যাপ্টার থেকে জীবনে কোনোদিনও কোশ্চেন আসেনি। ফিজিক্সে তুমি অনেক চ্যাপ্টার বাদ দিতে পারবে, কারণ কোনোদিনও কোশ্চেন আসেনি। কেমিস্ট্রিতেও বাদ দিতে পারবে, কোনোদিনও কোশ্চেন আসেনি। তাহলে সেই চ্যাপ্টারগুলোকে আমার পড়ে লাভ নেই, আমি ওইখানে ফালতু এফোর্ট দেবো না। আমি ওই সময়টাকে অন্য কোনো একটা চ্যাপ্টারের পিছনে কাজে লাগাবো, যে চ্যাপ্টারটা আমার একটু উইক আছে সেই চ্যাপ্টারটাকে স্ট্রং করবো। যেমন তুমি যদি
কেমিস্ট্রিতে অর্গানিক কেমিস্ট্রিতে প্রচুর উইক হয়ে থাকো, অর্গানিক কেমিস্ট্রি সৌরভ স্যার খুবই সুন্দরভাবে পড়ায়। আমি দেখো আগের বছর এত বছর ধরে স্যার পড়াচ্ছে, তো আমি যতজন ক্যান্ডিডেটের কাছে ফিডব্যাক নিয়েছি যে অর্গানিক কেমিস্ট্রিতে একদম জিরো ছিল তাকেও স্যার একদম পুরো 100% নিয়ে চলে গিয়েছে, যতটা স্যারের দেওয়ার ক্ষমতা ততটা স্যার দেয়। তার জন্য স্যারের যদি ক্লাসগুলো তুমি অর্গানিকের করে নাও, সে জিওসি বলে, হাইড্রোকার্বন বলে, হ্যালো অ্যালকেন, হ্যালো অ্যালকোহল ফেনল ইথার বা কার্বক্সিলিক অ্যাসিড, সব ক্লাসগুলোকে আলাদা আলাদাভাবে করায়। এক একটা চ্যাপ্টারের জন্য প্রায় তোমার 8টা 9টা 10টা 11টা 12টা করে লেকচার দেয়, এত ডিটেলে পড়ায়, এত প্র্যাকটিস করে, ওর বাইরে কোশ্চেন আসতে পারে না, ইম্পসিবল ব্যাপার ওর বাইরে কোশ্চেন আসে। যেটা আগের বছরও প্রচুর কোশ্চেন কমন এসছে, এবছর আসবে, এটা আমি বুক ঠুকে বলে দিয়ে গেলাম। এই বিশ্বাসটা তুমি রাখো, শুধুমাত্র ক্লাসগুলো অ্যাটেন্ড করো, তুমি নিজের ফারাকটা বুঝতে পারবে যবে পরীক্ষা দিতে যাবে সেই দিনে, ঠিক আছে? এগুলো দেখে পরে একটু অ্যানালাইসিস করো আগে যে এবছর কোন কোন চ্যাপ্টার থেকে বেশি কোশ্চেন আসছে। আমি আবার কিছু ভিডিও দেবো এবছরে 2026 সালে ধীরে ধীরে যাবে, সেগুলোকে দেখবে ভালো করে। এটা ছিল তোমাদের স্টেপ 1। তার মতন তোমাকে একটা ফিক্সড রুটিন করতে হবে। যেমন আগের বছর 18 তারিখে পরীক্ষা হয়েছিল অক্টোবরে, তোমরা ধরে নাও আমাদের জুলাইয়ে পরীক্ষা হবে, জুলাইয়ের 15 তারিখে, ঠিক আছে? এটা আগস্টও যেতে পারে। তার মতন একটা ফিক্সড রুটিন করতে হবে আর একটা রিভিশন করতে হবে। কিভাবে করতে হবে দেখো, তোমার কাছে বায়োলজি, কেমিস্ট্রি, ইংলিশ, লজিক্যাল রিজনিং আর ফিজিক্স। আমি কেন ফিজিক্সটাকে সবচেয়ে নিচে রাখলাম তার পিছনে কারণ আছে, কারণ তোমরা ফিজিক্স করার মতন সময় পরীক্ষার হলে অতটা পাবে না। বায়োলজিতে তোমাকে গোটা দিনের মধ্যে মিনিমাম 3 ঘন্টা দিতে হবে, কেমিস্ট্রিতে তোমাকে গোটা দিনের মধ্যে মিনিমাম 3 ঘন্টা দিতে হবে, ঠিক আছে? এই দুটো জায়গাতে 3 ঘন্টা করে তোমাকে সময় দিতে হবে। ইংলিশ আর লজিক্যাল রিজনিংয়ে তুমি যদি 2 ঘন্টা করেও সময় দিয়ে দিতে পারো গোটা দিনের মধ্যে তাহলেই হবে। আর তুমি যদি ফিজিক্স চাও তো 1 ঘন্টা পড়তে পারো। তুমি যদি দেখো 11 ঘন্টার তোমার এটা একটা প্যাকেজ তৈরি হলো। যদিও তোমাকে কিন্তু জেনপাস ইউজি যদি পেতে হয়, একটা ফিক্সড রুটিন অনুযায়ী যদি চলতে হয়, তোমাকে গোটা দিনের প্রায় 14-15 ঘন্টা পড়াশোনা করতে হতে পারে। কিন্তু যদি তুমি সিরিয়াস মুডে পড়তে পারো, একটু যদি মন লাগিয়ে পড়তে পারো, এই রুটিনটা তোমার জন্য এনাফ। এবার এই যে রুটিনটাতে পড়াশোনা করবে এটারও একটা ক্রাইটেরিয়া আছে। তুমি কিভাবে করবে, এই যে এইখানের মধ্যে দেখো 3 ঘন্টাটাকে 1.5 ঘন্টা আর 1.5 ঘন্টাতে ভাগ করে নিতে হবে। অর্থাৎ সকালে 1.5 ঘন্টা, আবার সন্ধ্যে বা রাত্রেবেলাতে 1.5 ঘন্টা। আবার এখানে 2 ঘন্টাটাকে 1 ঘন্টা 1 ঘন্টাতে ভেঙে নেবে, এইটাও 1 ঘন্টা 1 ঘন্টা, এইটাতে ভাঙার দরকার নেই। এটা যে কোনো একটা টাইম গোটা দিনের মধ্যে ফিজিক্সটা পড়বে। এই 1.5 ঘন্টা সকালবেলায় যখন 1.5 ঘন্টা পড়বে তখন যদি থিওরি পড়ো, আর সন্ধ্যাবেলাতে ওই থিওরিটার উপর বেস করে পরে প্র্যাকটিস করবে। প্র্যাকটিস কোথার থেকে করবে না করবে আমি সব কিছু বলছি। সিমিলার ওয়েতে কেমিস্ট্রিতেও সকালে যদি থিওরি পড়ো, সন্ধ্যায় বা রাত্রেবেলার দিকে আমরা কি করবো, প্র্যাকটিস করব। এটার ক্ষেত্রেও সেম, আমাদের প্রতিদিন রেগুলার বেসিসে প্র্যাকটিসটা করা খুব জরুরি, আদারওয়াইজ তুমি পরীক্ষাতে কিছু করে দিয়ে আসতে পারবে না। এটা লিখে নাও, ঠিক আছে? এরপর আমরা যখন দেখবো আমাদের সিলেবাসটা কভার হয়ে গেছে, আমরা কিছুটা অনেকটা ধর 50% আমরা সিলেবাস পড়ে পড়ে কভার করে নিয়েছি, তখন কি করব, তখন আমরা রিভিশন শুরু করব। একটু টাইমটাকে ইনক্রিজ করব। আমরা একটা টাইম হচ্ছে সকালবেলায় নতুন চ্যাপ্টার পড়বো, আর একটা টাইম কি করব, ওই চ্যাপ্টারগুলোকে রিভাইজ করব, প্র্যাকটিস করব। রিভিশন মানে কি, প্র্যাকটিস। প্র্যাকটিসের মধ্যে রিভিশন, পুরোনো চ্যাপ্টারের দিকে চলে যাবো, সেগুলোকে রিভাইজ করব, ঠিক আছে? এটা হলো স্টেপ 2। এবারে চলে আসছি স্টেপ 3, যেটা বললাম প্র্যাকটিস। প্র্যাকটিসের জন্য তোমাদেরকে কি দিতে হবে, মক টেস্ট দিতে হবে। মক টেস্ট শুধু দেওয়া নয়, মক টেস্টের সাথে মক টেস্টটাকে অ্যানালাইসিস করতে হবে। প্রতিটা মক টেস্ট দেবে। মক টেস্টে তুমি ধরো আজকে তোমার মক টেস্টে 60 মার্কসের একটা মক টেস্ট দিয়েছো, ঠিক আছে? তো কিভাবে মক টেস্ট দেবে সেই বিষয়ে আমি একটু আগে বলে দিই। আমাদের অলরেডি একটা মক টেস্টের প্যাকেজ লঞ্চ হয়ে গিয়েছে, 299 টাকা সেই মক টেস্টের প্রাইস, যেটার মধ্যে তুমি চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট পাবে, মিনি মক টেস্ট পাবে, ফুল লেন্থ মক টেস্ট পাবে, সব কিছু তোমার এই মক টেস্টের মধ্যে ইনক্লুড করা থাকবে। 299 টাকা তোমার এটার প্রাইস রাখা হয়েছে। তুমি নিতে হলে তোমাকে এই যে কন্ট্যাক্ট নাম্বারগুলো রয়েছে, এই কন্ট্যাক্ট নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপ করো যে আমি মক টেস্ট নেবো। এরপর শুনো, যারা পেড ব্যাচে অলরেডি রয়েছে, সেটা তুমি 1.0 বা 2.0, তাদেরকে মক টেস্ট নিতে হবে না, তাদেরকে প্যাকেজের মধ্যেই মক টেস্টটা দেওয়া রয়েছে, আলাদাভাবে তাদেরকে মক টেস্ট নিতে হবে না। এটা যারা আমাদের কোর্স নাওনি, পেড কোর্স, তারা কিন্তু এই মক টেস্ট নিতে পারে। আদারওয়াইজ তুমি যদি ভাবো যে একদম পেড কোর্সটা নেবে, কারণ 299 টাকা দিয়ে তুমি মক টেস্ট পাবে, আর ক্লাস, মক টেস্ট, স্টাডি মেটেরিয়াল সব কিছু মিলিয়ে পরে তুমি 1599 টাকা তোমার কোর্সের ফিসটা রয়েছে, যেখানে দুটো করে ডেলি ক্লাস পাবে। তোমাকে মানে যাবতীয় তোমাকে একদম রেডি করে দেওয়া হবে। যদি তোমার অনেক কনফিডেন্স লো থাকে, তুমি হচ্ছে কোর্সটা ডিরেক্ট নিয়ে নাও, মক টেস্টের থেকে বেটার হবে, ঠিক আছে? কারণ কোর্সের মধ্যে মক টেস্টটাও ইনক্লুড থাকে। এই হচ্ছে তোমার মক টেস্টে দেওয়ার জায়গা। এরপর শুনো, আমাদের যে মিনি মক টেস্টগুলো দেওয়া আছে সেগুলো 80 মার্কসের মিনি মক টেস্ট দেওয়া আছে, ঠিক আছে? 80 মার্কসের মিনি মক টেস্ট। তুমি প্রথম দিন 80 মার্কসের মধ্যে 30 মার্কস পেলে, এটা স্বাভাবিক ব্যাপার। তুমি 80 মার্কসের মধ্যে 30 মার্কস পেলে, কিন্তু তুমি যে 50 মার্কসটা কেন পেলে না, ওই 50 মার্কসের আমাদের প্রতিটা কোশ্চেনের কিন্তু একদম সলিউশন করে দেওয়া থাকে, ঠিক আছে? তো সলিউশনগুলো তুমি দেখতে পেয়ে যাবে। ওই সলিউশনটা কি, ওই জায়গাটাকে তোমাকে ধরো কোনো একটা কোশ্চেন পারলে না, আজকে তুমি ধরো আমি সাপোজ যদি বলি ওয়ার্ক পাওয়ার এনার্জির একটা কোশ্চেন তুমি পারলে না, তুমি ওয়ার্ক পাওয়ার এনার্জির ওই পোর্শনটাকে আরেকবার পড়বে, রিভাইজ দেবে যে কেন পারলাম না, এই জায়গাটাতে
আমার কি ভুল হচ্ছে সেই জায়গাটাকে আমি দেখবো, ঠিক আছে। যখনই ওটাকে একবার পড়ে নেবে, নেক্সট যখন পরের কোনো একটা মক টেস্টে ওই জায়গাটা থেকে কোশ্চেন আসবে, তখন কিন্তু তোমার ভুল হওয়ার সম্ভাবনাটা কমে যাবে। জিনিসটা বোঝাতে বললাম কেন মক টেস্টটা ইম্পর্টেন্ট। শুধুমাত্র মক টেস্ট দেওয়া নয়, মক টেস্টটা দেওয়ার পর তুমি মক টেস্টটাতে কেন ভালো করতে পারোনি সেটাকে অ্যানালাইসিস করাটা বেশি জরুরি। অ্যানালাইসিস করবে, যেই যেই জায়গাগুলোতে ভুল করেছো সেগুলোকে আরেকবার রিভাইজ করবে, তাহলে পরবর্তী সময়ে যখন আরেকটা মক টেস্ট দিতে যাবে দেখবে এই 30 মার্কসটা পরের দিন 35 মার্কস হবে, তারপরের দিন 40 মার্কস হবে, তারপরের দিন 45 মার্কস হবে, এরকম করে ধীরে 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 ইম্প্রুভ হবে। তুমি যদি অ্যানালাইসিস না করো, নিজেকে ওখানে রেকটিফাই না করতে পারো, তখন কিন্তু তোমার কোনো লাভ হবে না মক টেস্ট দিয়ে। তোমাকে অ্যানালাইসিস অবশ্যই করতে হবে মক টেস্ট দেওয়ার পর, যে কোথায় কোথায় ভুল হয়েছে, কোথায় কোথায় আমাকে ইম্প্রুভ করতে হবে। তোমাদেরকে যদি কন্ট্যাক্ট করতে হয় এই দুটো নাম্বারে কন্ট্যাক্ট করে নেবে, একটু হোয়াটসঅ্যাপ করবে যে স্যার আমি মক টেস্টটা নিতে চাইছি, আমাকে দিয়ে দেন। যারা পেড ব্যাচে আছে তাদের জন্য ফ্রি, এটা কিন্তু বলে রাখলাম। আচ্ছা, এরপর আমি চলে আসি, এই হচ্ছে আমাদের অ্যাপ। এই অ্যাপে গিয়ে পরে তুমি নিতে পারবে, দেখবে অ্যাপটাতে 1 লাখ প্রায় 1.5 লাখের উপর ডাউনলোড আছে, 4.9 এর মতন রেটিং রয়েছে। তোমরা যদি রিভিউ পড়ো বুঝতে পেরে যাবে কেন আমরা সবচেয়ে ভালো জায়গায় রয়েছি। তোমরা অ্যাপে গিয়ে পরে এইখান থেকে রেজিস্টার করবে, রেজিস্টারের পর এখান থেকে সিলেক্ট করবে এএনএম জিএনএম জেনপাস ইউজি। সেখান থেকে আমি যেগুলো বলছি, তুমি যদি পেড ব্যাচে নিতে না পারো, তোমার কাছে এখানে অনেক অপশন আছে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার আর টেস্ট সিরিজের মধ্যে ফ্রি টেস্ট। এই যে ফ্রি টেস্ট, এই দুটো অপশন রয়েছে। ফ্রি টেস্টে গেলে তুমি জেনপাস ইউজির প্রচুর ফ্রি টেস্ট দিতে পারবে। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপারে গেলে জেনপাস ইউজির পিওয়াইকিউগুলো বা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপারগুলো তুমি পেয়ে যাবে, ওখান থেকে পিওয়াইকিউগুলো তোমাকে সলভ করতে হবে, যেটা আমি একটু পরে আসছি। আচ্ছা, এইখান থেকে তুমি যদি মাই কোর্সে যাও, মাই কোর্সে গেলে দেখবে ওখানে একটা নতুন ব্যাচ দেখতে পাবে, যে ব্যাচটার নাম হচ্ছে সংগ্রাম ব্যাচ। এই সংগ্রাম ব্যাচটা কি? এই সংগ্রাম ব্যাচ হচ্ছে আমরা প্রতি বছর একটা ব্যাচ লঞ্চ করি, যেটা ইউটিউবে ফ্রিতে চলে, একদম এক্সাম পর্যন্ত ফ্রিতে ক্লাস দেওয়া হয়। তোমরা যদি আমাদের চ্যানেলটাতে যাও, চ্যানেলের প্লেলিস্টে যদি চলে যাও, দেখতে পেয়ে যাবে যে এখানে হচ্ছে তোমার যেমন তোমার লজিক ম্যাথামেটিক্সের ক্লাস, লজিক্যাল রিজনিংয়ের ক্লাস, ফিজিক্সের ক্লাস, কেমিস্ট্রির ক্লাস, বায়োলজির ক্লাস, সব কিছুকে চ্যাপ্টার ওয়াইজ ধরে ধরে কভার করা আছে। তুমি সেখান থেকে পড়তে পারো, প্রচুর কোশ্চেন এখান থেকে কমন আসে। তার সাথে আমরা কিছুদিনের মধ্যে এই ব্যাচটাও কিন্তু ক্লাসটা শুরু করে দেবে। এটা সম্পূর্ণভাবে ইউটিউবে ফ্রিতে চলবে, কিন্তু এটা কখন শুরু হবে? যখন আমাদের ফর্ম ফিল আপটা শুরু হবে বা ফর্ম ফিল আপের নোটিফিকেশন চলে আসবে, তারপর থেকে আমরা এই ব্যাচটা শুরু করে দেবো। তার আগে প্রিপারেশন নিতে হলে তোমাকে পেড ব্যাচে যেতে হবে। এরপর যেটা বললাম, পিওয়াইকিউ প্র্যাকটিস আর রেগুলার ডিপিপি তোমাকে প্র্যাকটিস করতে হবে। ডিপিপি কারা দেয়? আমাদের যদি কোর্স নিয়ে নাও, আমরা এই কোর্সের মধ্যে ডিপিপি প্র্যাকটিস দিয়ে দেবো। তুমি যদি মক টেস্ট নাও, মক টেস্টে তুমি চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট পেয়ে যাবে, সেখান থেকেও তুমি দিতে পারবে। আর পিওয়াইকিউগুলো কোথা থেকে পাবে আমি বললাম, যে আমাদের এখানে একটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপারের বলে একটা সেকশন রয়েছে, সেখান থেকে তুমি পিওয়াইকিউটা পেয়ে যাবে। এটা ছিল তোমাদের পিওয়াইকিউ পড়ার প্রসেসটা, ঠিক আছে। বাকি এই হলো তোমাদের সিলেবাস। বায়োলজির মোটামুটি এই জায়গা থেকে, কেমিস্ট্রির এই জায়গা থেকে কোশ্চেন পড়ে, আর ফিজিক্সের এই চ্যাপ্টারগুলো থেকে কোশ্চেন তোমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে পড়ে আসছে। এটা ছিল তোমাদের পুরো প্রসেস। 5টা স্টেপে তুমি নিজেকে কিভাবে প্রিপেয়ার করতে পারবে। তুমি রেগুলার বেসিসে একটা সময় ইনভেস্ট করো। যেটা বলার বিষয়, যদি তোমার ক্লাস 11 ভুলে গিয়েছো, ক্লাস 12 এখন পড়তে চাইছো, শুধুমাত্র তুমি ক্লাস 12কে নিয়ে পরে এগোতে পারো। অল্প অল্প করে ক্লাস 11-এর যেই চ্যাপ্টারগুলো তোমার ভালো লাগতো সেগুলোকে পড়ো। আর যেটা বললাম, আগে অ্যানালাইসিসটা করে নাও। এই যেই ভিডিওগুলো 4টা আমি দিয়েছিলাম, মানে দেবো আর কি, বা আগে দেওয়া আছে আর কি, এই 4টা ভিডিওকে দেখো, তাহলে বুঝতে পারবে কোন কোন চ্যাপ্টারগুলোর থেকে বেশি কোশ্চেন আসে ক্লাস 11-এর, তাহলে সেই চ্যাপ্টারগুলোর উপরে বেশি গুরুত্ব দাও, ঠিক আছে। তো আজকের মতো তাহলে ভিডিওটা এই পর্যন্তই ছিল। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। তোমাদের বাকি সকল বন্ধুদের মধ্যে এই ভিডিওটা একটু শেয়ার করে দাও।